ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখী মানুষের ভিড়, ঈদ যাত্রায় আনন্দের ছোঁয়া। এবার ট্রেনের শিডিউলটা অনেক ঠিক আছে আর কি, একদম সঠিক সময়ে ট্রেন আসতেছে। মা বসে আছে, বউ বসে আছে, আমার জন্য গেলে মনে হচ্ছে সমস্ত কষ্ট কিছুই থাকবে না। আমি আমার দাদির বাড়ি গেছি, ওখানে অনেক মজা করবো। সবকিছুই ফ্রি ভাবেই যাচ্ছি আমরা, যানজটও তেমন ছিল না, মোটামুটি সবকিছুই ক্লিয়ার, ভালো। সড়ক মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন, রাস্তা খারাপ থাকায় কোথাও কোথাও ধীর গতি। চন্দ্র আছে আপনার ওই দেওয়াটা ওই দিক দিয়ে অনেক জ্যাম। এখন পর্যন্ত জামতে আছি, আর ইচ্ছে হচ্ছে না যে গাড়ি চালাই। ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। হাইওয়ে পুলিশ, সিভিল প্রশাসন আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ রাস্তায় আছে, থাকবে। কোনো প্রকার কর্তব্য অবহেলা সহ্য করা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আমেজ নেই রাঙামাটির 7 শতাধিক পরিবারে। বসতভিটা ও স্বজন হারিয়ে ভর করেছে হতাশা। আশ্রয় কেন্দ্রে ঈদ কাটবে অনিশ্চয়তায়। শেষ কয়েকদিনের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। দাম নিয়ে অভিযোগ কম, বিক্রি আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। এএসপি মিজানুর রহমানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, জানালো ফরেনসিক বিভাগ। শিগগিরই ধরা পড়বে অপরাধী, বললেন আইজিপি। দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে বেগম জিয়া। পরবর্তী তারিখ 29 জুন। এবং পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগী আর জিকির আজকারে মহিমান্বিত এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ঘরমুখী মানুষের ঢল নেমেছে রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনালগুলোতে। ঈদের আগে আজই সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যাত্রী চাপ। নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন ছেড়ে যাওয়ায় হাসি মুখেই ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। অন্যদিকে মহাসড়কে যানজটে কিছুটা দেরি হলেও স্বস্তিতেই যাচ্ছেন বাস যাত্রীরা। যেন মানুষের ঢল নেমেছে কমলাপুর রেল স্টেশনে। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে গ্রামের দিকে ছুটছে মানুষ। রেল ভ্রমণ নিরাপদ হওয়ায় বরাবরের মতো অতিরিক্ত চাপ এই পথে। তাই তো ঠাসাঠাসি করে রেল ভ্রমণেও নেই কোনো বিরক্তির ছাপ। মা বসে আছে, বউ বসে আছে, আমার জন্য গেলে মনে হচ্ছে সমস্ত কষ্ট কিছুই থাকবে না। অনেক মজা, এখন যেটা মনে করতেছি সরকার আরেকটু যদি ব্যবস্থা করতো আরো একটু সুবিধা হইতো। আগে থেকে পরিকল্পনা ছিল যে আমরা এবার গ্রামে ঈদ করবো, আমরা তো বড় হয়ে কোনো সময় করি নাই, এই জন্য। বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস, তাই বাড়ি ফেরার তাড়াও যেন আজই বেশি ঘরমুখ মানুষের। সকাল থেকেই 2-1টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সবকটি নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। সবকিছু মিলেই খুবই সন্তুষ্ট। যদি এরকম থাকে তাহলে সারা বছর আমরা এটাই চাই। আমি আমার দাদির বাড়ি গেছি, আমি যাবো 29 দিন, ওখানে থাকবো, ওখানে অনেক মজা করবো। সবগুলি ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। আশা করি বাকি সময়গুলি আমরা এভাবে পার করতে পারবো, তা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তবে মহাসড়কের কয়েকটি জায়গায় খানাখন্দকের ফলে বেশ কিছু দূরপাল্লার বাস দেরিতে ছাড়লেও সার্বিক দিক থেকে ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরা। আমরা এত কষ্টের মধ্যে সবার সাথে ঈদ করবো, অনেকদিন পরে যাচ্ছে, প্রায় 6 মাস পরে যাচ্ছে। যানজট আছে আমরা সবাই জানি, তারপর সবার সাথে ঈদ করা, গ্রামের মানুষের সাথে ঈদ করার মজাটা আলাদা। দুপুরের পর থেকে নৌপথেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। অন্যান্য বারের চেয়ে এবারের যাত্রা ঝামেলা মুক্ত বলে মত নৌপথের যাত্রীদের। বিআইডব্লিউটিএ জানিয়েছে বৃহস্পতিবার 100 থেকে 110টি লঞ্চ ঢাকা থেকে দেশের 17টি জেলায় ছেড়ে যাবে। সবকিছুই ফ্রি ভাবেই যাচ্ছি আমরা, যানজটও তেমন ছিল না, মোটামুটি সবকিছুই ক্লিয়ার, ভালো। লঞ্চে উঠছি, একটু সবার সাথে দেখা হবে, এই জন্যই আমাদের কষ্টটা আমরা ভুলে যাচ্ছি। যাত্রীদের সেই চাপের উপর নির্ভর করে আমরা অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা রেখেছি।
পাশাপাশি আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, এখানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, তারপর নৌ পুলিশ এবং ডিএমপি পুলিশ কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদ যাত্রায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা। এসব কিছু ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার যে আনন্দ, তা ছিল প্রতিটি যাত্রীর চোখে মুখে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মাহমুদ রাকিব। প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, মামুন, বিকেল থেকে যে যাত্রীদের ঢল আমরা দেখেছিলাম সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। আমি এখন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছি। এখানে আমরা দুপুরে যেমন দেখতে পেয়েছি, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু যাত্রীর চাপ বাড়ছে। আর এর কারণ হিসেবে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে অনেকেরই কিন্তু আজ শেষ কর্মদিবস ছিল, ঈদের আগে তাদের অফিস ছুটি হয়েছে। আর অফিস ছুটির পরে কিন্তু তারা মূলত বাড়ির পানে ছুটছেন, গ্রামের বাড়িতে যাবেন তারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য। কিছুক্ষণ আগে এখান থেকে পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এখন থেকে 2 থেকে 3 মিনিট আগে। এর আগেও আমরা বেশ কয়েকটি ট্রেন আমরা এখান থেকে চলে যেতে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় 5টা 50 মিনিটের দিকে। সেই ট্রেনটিতে কিন্তু আমরা পর্যাপ্ত যাত্রী চাপ দেখেছি। এমন যাত্রী আমরা ট্রেনটি যখন এখানে বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছায় তখন কিন্তু ট্রেনের ভেতরে পরিপূর্ণ ছিল যাত্রীতে, কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই একদম পুরো ট্রেনের ছাদ আমরা দেখেছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এত পরিমাণে যাত্রীর ঢল। আর এখানে আমরা রেল স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে আগামীকাল শুক্রবার আরো চাপ বাড়বে এবং এই চাপ সামাল দেওয়ার জন্য তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। এবং একই সঙ্গে এখানে আমি এসেই দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু পর্যাপ্ত তৎপরতা লক্ষ্য করেছে। তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু সব ধরনের তৎপরতা তারা নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এছাড়া আমি বলবো যে এবছর কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু একটি মহা যজ্ঞ তারা হাতে নিয়েছেন। তারা যাতে কোনো প্রকার শিডিউল বিপর্যয় যেন না ঘটে সেই জন্য কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। একই সঙ্গে প্রতিদিন সারা দেশ থেকে 30,000 অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য তারা ব্যবস্থা করেছেন এবং অতিরিক্ত বগির ব্যবস্থা করেছেন। আর ট্রেনে যেভাবে মানুষজন যাচ্ছেন তাদের গ্রামের পানের উদ্দেশ্যে, তেমনি কিন্তু লঞ্চে করে দক্ষিণবঙ্গে মানুষজন যাচ্ছেন। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব, সেখানকার খবর জানতে চলে যাব তার কাছে। বাপ্পি, ট্রেন এবং বাসে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলেও মূলত লঞ্চ বা নদীপথে কিন্তু আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবং তারই কিন্তু প্রভাব আমরা সেই দুপুরের পর থেকেই দেখছি সদরঘাটে। এখনো পর্যন্ত সদরঘাটে কিন্তু এখন প্রচুর ভিড়, একদম বলা যায় যে বাসের লোকারণ্য। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে 17টি জেলার মানুষ সদরঘাট থেকে ঘরে ফিরে যান, সেই 17টি জেলার কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে সদরঘাটের প্রায় 70 থেকে 75টি লঞ্চ ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রত্যেকটি লঞ্চেই কিন্তু একদম দেখছেন যে ডেক বা আমরা যদি বলি ছাদেও কিন্তু প্রচুর যাত্রী উঠেছেন ইতিমধ্যেই। আপনারা জানেন যে 3টি লঞ্চে কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে জরিমানাও করেছে BIWT এর ম্যাজিস্ট্রেট। তো এখন মূলত সন্ধ্যার পর থেকে আপনি জানেন যে বিশেষ করে বরিশাল, স্বরূপকাঠি, ঝালকাঠি, মাদারীপুর বা স্বরূপকাঠি, ভান্ডারী এইসব অঞ্চলের লঞ্চগুলো কিন্তু মূলত ছেড়ে যাবে। আর সারাদিনই কিন্তু চাঁদপুর বা বিশেষ করে দুপুরের পরপরই ভোলা, বরগুনা, বেতাগী, কালাইয়া এইসব অঞ্চলের লঞ্চ ছেড়ে গিয়েছে। এখন মূলত যে লঞ্চগুলো ছাড়া হবে এগুলো কিন্তু ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর এসব জেলার লঞ্চ ছাড়া হবে। আমরা জানতে পেরেছি, BIWT জানিয়েছে আজ মূলত প্রায় 100 থেকে 110টি লঞ্চ এই সদরঘাট থেকে ছেড়ে যেতে পারে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন যে আজ এই সদরঘাট থেকে লক্ষাধিক যাত্রী কিন্তু লঞ্চে চড়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এবং আগামীকাল মূলত বলা হচ্ছে যে আগামীকাল এবং পরশু কিন্তু সদরঘাটে আরো প্রচুর ভিড় হওয়ার কথা রয়েছে। যেহেতু পরশুদিন গার্মেন্টস ছুটি হবে তখন কিন্তু আরো বেশি ভিড় হতে পারে সদরঘাটে। তো বুঝতে পারছেন, তবে গতবারের চেয়ে কিন্তু এবার আমরা দেখছি সদরঘাটে ভোগান্তি অনেক কম, কারণ সদরঘাটের আয়তন বেড়েছে, সদরঘাটের আকার বেড়েছে, সদরঘাটের ধারণ ক্ষমতাও বেড়েছে। কারণ গত বছর ছিল 13টি পন্টুন, এবছর কিন্তু সদরঘাটে 21টি পন্টুন রয়েছে এবং 4টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে সদরঘাটের লঞ্চ ছাড়ার জায়গা। তো মূলত সব মিলিয়ে আসলে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু বেশ ভোগান্তি ছাড়াই এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোভাবেই নিজ নিজ গন্তব্যে লঞ্চ চড়ে বাড়ি ফিরছেন। তো আমার কাছে এই ছিল সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের 17টি জেলার ঘরে ফেরার সবশেষ খবর। মামুন। দর্শক, ঘরমুখ মানুষের খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব।
এদিকে বিভিন্ন মহাসড়কে রয়েছে গাড়ির চাপ। রাস্তা খারাপ থাকায় কোথাও কোথাও ধীর গতিতে চলছে গাড়ি। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা এলাকায় রয়েছেন সহকর্মী রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। ফয়সাল, যেমনটি জানাচ্ছিলাম যে সকাল থেকে আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে, এবং যেহেতু আজকে কর্মদিবস ছিল, যারা আসলে বাড়ি ফিরছেন তারা কিন্তু আসলে অফিস শেষ করে, অধিকাংশই কিন্তু অফিস শেষ করে তারা আসলে এই ঈদে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে এখন যেহেতু 7টারও কিছু সময় অতিবাহিত হয়েছে, এই সময়টা কিন্তু আসলে এই চন্দ্রায় কিন্তু গাড়ির প্রচন্ড চাপ লক্ষ্য করতে পারছি আমরা। এবং মূলত কিছু গাড়ি যারা আসলে সরাসরি যে পরিবহনগুলো, তারা আসলে এক পাশ দিয়ে কোনো রকম অতিবাহিত হলেও লোকাল যে বাসগুলো, আসলে অধিকাংশ বাসই কিন্তু তাদের ভেতরে যে সিট রয়েছে, সিটের বাইরেও কিন্তু অতিরিক্ত লোকও নিচ্ছে। এবং পাশাপাশি ছাদে কিন্তু বলতে গেলে যে অধিকাংশ গাড়িরই ছাদে কিন্তু তারা লোক নিচ্ছে। এবং প্রত্যেকটি গাড়ি আমরা দেখছি যে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে, বিশেষ করে এই চন্দ্রা এলাকায় গাজীপুর, জয়দেবপুর থেকে বিভিন্ন জায়গা থেকে এলাকায় যেহেতু শ্রমিকরা বেশি থাকে, বিশেষ করে শিল্প কারখানা এবং গার্মেন্টসের শ্রমিকরা এখানে রয়েছে, এবং তারা কিন্তু এই যে আজকের যে অফিস শেষ করেই কিন্তু তাদের সবাই তো আসলে আগাম টিকিট কেনে না, তাই তারা কিন্তু আসলে যখন যে বাসটি সামনে পাচ্ছেন সেটিতে উঠে যাচ্ছেন। এবং পাশে যে মহাসড়কে যে ট্রাকের আনাগোনা আজকে লক্ষণীয়, এবং ট্রাকগুলো কিন্তু এখানে থামিয়ে ট্রাক ভর্তি করে যাত্রী নিয়ে যাচ্ছে। বলতে গেলে তারা কিন্তু আসলে আমরা দেখেছি মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই কিন্তু বলা যায় একটু ঝুঁকি নিয়েই কিন্তু তাদের এই বাড়ি ফেরাটা নিশ্চিত করছে। আসলে তারা সবকিছুর পরেও তারা কিন্তু এই যে ছাদে বসে আছেন যারা, বা ট্রাকে বা পিকআপে যাচ্ছেন, তারা কিন্তু আসলে বুঝতে পারছেন যে তাদের জন্য এটি একটি ঝুঁকি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও যত তাড়াতাড়ি এই ঈদকে সামনে রেখে নিজের বলতে গেলে সেই নারীর টানে বাড়ি ফেরার তারা রয়েছে, যে কারণে এইসবের খুব একটা বেশি তোয়াক্কা না করে তারা কিন্তু আসলে যে বাস পাচ্ছেন সেই বাসটিতে উঠে যাচ্ছেন। এবং মহাসড়কে যানজট বলতে গেলে এই মুহূর্তে যে বাসগুলো থেমে আছে, এগুলো কিন্তু আসলে খুব যে যানজটের কারণে থেমে আছে বিষয়টা কিন্তু তা না। আমরা দেখছি প্রত্যেকটি কিন্তু আসলে যে বাসগুলো থামিয়ে কিন্তু তারা লোক নিচ্ছে, কিন্তু সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু মোটামুটি খালি রয়েছে, খুব একটা যানজট নেই। কিন্তু যানজট বা এখানে যে গাড়িগুলো থেমে আছে, এগুলো কিন্তু মূলত তারা থামিয়ে তারা এখান থেকে লোকজন তুলছে। তো এই ছিল এখনকার মতো চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ আমার কাছ থেকে। ফয়সাল। সড়ক পথে ঈদযাত্রার খবর নিয়ে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। জনগণের ভোগান্তি সহনীয় মাত্রা রাখার জন্য সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে। কোনো প্রকার কর্তব্য অবহেলা সহ্য করা হবে না। হাইওয়ে পুলিশ, সিভিল প্রশাসন, আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ রাস্তায় থাকবে, এবং ঈদের দিন 8 ঘন্টা বাদে অন্য সবসময় তাদেরকে রাস্তায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এবারকার ঈদ যাত্রা আশা করছি স্বস্তিদায়ক হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রাথমিকের গণ্ডি না পেরুতে ঝরে যায় 20% শিক্ষার্থী। পরীক্ষা নির্ভর নয়, যোগ্যতা নির্ভর শিক্ষা পদ্ধতি প্রবর্তনের পরামর্শ। সরকারি পর্যায়ে ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান আগামী 15 দিনের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ট্রান ভ্যান খাও। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই কথা জানান রাষ্ট্রদূত। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রদূত চাল আমদানির জন্য দুদেশের সমঝোতায় সন্তোষ প্রকাশ করেন। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের আর্থ সামাজিক উন্নয়নের কথাও বৈঠকে উল্লেখ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দুর্নীতির 2 মামলায় আদালতে হাজিরা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটি মামলায় আংশিক জেরা শেষে 29 জুন পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বেগম জিয়া। দিনের কার্যক্রমের শুরুতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার কথা থাকলেও সংশ্লিষ্ট আইনজীবী আব্দুর রেজাক খানের অসুস্থতার বিষয়টি অবহিত করে সময় আবেদন করেন বেগম জিয়ার অন্য আইনজীবীরা। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক ডক্টর আখতারুজ্জামান তদন্ত কর্মকর্তাকে কিছুক্ষণ জেরা করতে বলেন। মিনিট 10 জেরা শেষে 29 জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় ওই মামলাটির পরবর্তী দিনও একই তারিখে নির্ধারণ করা হয়। মিরপুর বেড়িবাঁধ এলাকার বিরুলিয়া থেকে উদ্ধার নিহত এএসপি মিজানুর রহমানের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। সকালে ময়নাতদন্ত শেষে একথা জানান তিনি। এদিকে পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক এএসপি মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে নিশ্চিত করে বলেছেন, তদন্তের পরই পুরো বিষয় খোলাসা হবে। বুধবার মিরপুর বেড়িবাঁধে বিরুলিয়া ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয় হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মরদেহ। পরে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান, মিজানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা, বাম হাত, 2 পায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন বর্তমান ছিল এবং তার শরীরে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা তার জন্য আমি বিচারা সংরক্ষণ করে মহাকালী পাঠানো হয়েছে। এদিকে এএসপি মিজানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। নিঃসন্দেহে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের কারণ কি, কারা করছে সে তদন্ত করে বের করতে হবে। এখন এটা আমাদের মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত হইলে বোঝা যাবে এটা পিছনে কি কারণ, কারা করছে। এই ঘটনায় বুধবার রাতে এএসপি মিজানের ছোট ভাই বাদী হয়ে রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বিসিবির। নেই কোনো নতুন মুখ। ক্যাম্প শুরু 10 জুলাই। দেশের শতভাগ শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা সম্ভব হলেও প্রাথমিকের গণ্ডি না পেরোতে ঝরে পড়ছে প্রায় 20% শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা ও নানা সংকটের কারণে শিক্ষার মান নিশ্চিত হচ্ছে না। পরীক্ষা নির্ভর নয়, যোগ্যতা নির্ভর শিক্ষা পদ্ধতি প্রবর্তনের পরামর্শ শিক্ষাবিদদের। প্রাথমিক শিক্ষা নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের 4 পর্বের রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। শিক্ষার আধুনিকায়নে বর্তমান সরকার নিয়েছে নানা উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষা সনদ, জুনিয়র স্কুল শিক্ষা সনদ আর পাশের হার বৃদ্ধিকে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সফলতা বলে দাবি সরকারের। সরকারি হিসাব মতে বর্তমানে সারা দেশে 63,601টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা 1,30,00,000। প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাশের হার 97%। এত সফলতা ও প্রচেষ্টার পরও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী স্বীকার করেন, শতভাগ শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা সম্ভব হলেও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয়নি। তারা যা করছেন সেইটা দিয়ে মানের ওই জায়গাটা যেখানে আমাদের প্রত্যাশা সেখানে পৌঁছতে পারেনি। আরও মনোযোগী হতে হবে, তাদের অংশগ্রহণমূলক হতে হবে। সরকার বলেন, এনজিও বলেন, সুশীল সমাজ বলেন, সবাই মিলে যদি আমরা মনোযোগী হই তাহলে 65,000 স্কুল আমরা ভাগ করে নিতে পারি। তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে অতি দরিদ্র, প্রতিবন্ধী, বস্তিবাসী, আদিবাসী ও চরাঞ্চল সহ বিশেষ জনগোষ্ঠীর অন্তত 15 লাখেরও বেশি শিশু শিক্ষা বঞ্চিত হচ্ছে। ন্যূনতম শ্রেণীকক্ষ, ন্যূনতম দক্ষ প্রশিক্ষিত শিক্ষক, ন্যূনতম সুযোগ সুবিধা, এইগুলো কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষার বড় বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এডুকেশন ওয়াচ জাতীয় সাক্ষরতা জরিপ বলছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা শেষ হলেও 80% শিক্ষার্থী সাক্ষরতার সংজ্ঞা অনুযায়ী ন্যূনতম দক্ষতা অর্জন করতে পারছে না। আমাদের শিক্ষা পদ্ধতিটা এখনো কিন্তু পরীক্ষা নির্ভর, যে পরীক্ষায় পাশ করলাম তো আমি একটা লেভেল অর্জন করলাম। কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু এখন পরীক্ষা নির্ভর পদ্ধতি থেকে আপনার কম্পিটেন্সি বেসড হয়ে গেছে। এছাড়া প্রাথমিকের গণ্ডি না পেরোতেই 20% শিশুর স্কুল বিমুখ রোধে বয়সোপযোগী শিক্ষা পদ্ধতি প্রবর্তনের উপর গুরুত্ব দেন তারা। 12 বছর মেয়াদী শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব।
হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঈদের আমেজ নেই পার্বত্য জেলার রাঙ্গামাটির 7 শতাধিক পরিবারে। ভয়াবহ পাহাড় ধসে বসতভিটা ও স্বজনহারা মানুষের সামনে শুধু দুশ্চিন্তা আর হতাশা। আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণের পাশাপাশি বিশেষ খাবার সরবরাহের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে পাহাড়ের দুর্গত মানুষের কথা জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন নুরজামাল আতিক। আমাদের মনে মধ্যে এখন একটাই কষ্ট যে আমরা সবাই ইচ্ছা করতে পারবে, কিন্তু আমরা ইচ্ছা করতে পারবো না। রাঙ্গামাটি সদর উপজেলার রূপনগরের বাসিন্দা আনোয়ারা বেগম। আশা ছিল 6 মাস আগে কোলজুড়ে আসা সন্তানের খুশিতে এবার পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করবেন, কিন্তু গত 10 দিন ধরে শিশু সন্তানকে নিয়ে দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। ঈদ উদযাপন দূরে থাক, প্রথম সন্তানের জন্য এখনো কেনা হয়নি কিছুই। শুধু আনোয়ারা বেগম নয়, রাঙ্গামাটির পাহাড়ে বসবাসকারী প্রতিটি মানুষের গল্প একই। রোজার শুরুতে ঈদ নিয়ে যাদের ছিল নানা পরিকল্পনা, এখন তাদের ভাবনাই বসত ভিটায় ফেরা। প্রতি বছর তো ভালো করে কাটাই, বাচ্চাদের জন্য কেনাকাটা করি, এবার তো এখনো করতে পারি নাই, সব তো মাটির নিচে চলে গেছে। আমাদের ওখানে তো থাকার মতো পরিস্থিতি নাই, আশ্রয় কেন্দ্রে আসছি, এখন তো সামনে দেখতেছি একেবারে ঘোর অন্ধকার। প্রতিটি শিশুর কাছে ঈদ মানে অন্যরকম আনন্দ। প্রতি বছর এই সময় নতুন জামা কাপড় কেনা নিয়ে ব্যস্ত থাকলো, এবার ভিন্ন চিত্র। কাপড় চোপড় কিনে নাই, ঈদ আর করতে পারবো না। এই তেমনি কাটবে কাপড় চোপড় এখন কিনতে পারতাছি না। তবে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলির ঈদ উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা ভালো ওই দিন রান্না হবে, একসাথে খাবো, তাদের প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে গিয়ে ঘুরবো, আমরা দেখবো। ঈদের জন্য নতুন জামার ব্যবস্থা করা হবে, যে নিম্নে যারা মহিলাদের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য ছোট কাপড়। প্রবল বর্ষণের ফলে গত 13 জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ 5 জেলায় নিহত হয়েছে 170 জন। এর মধ্যে শুধু রাঙ্গামাটিতে প্রাণ হারায় 120 জন, আর বসতবাড়ি হারিয়েছে 5000-এর বেশি মানুষ। এদের মধ্যে প্রায় 3000 মানুষ 19টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেল, বাকিরা রয়েছেন আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে। পাহাড় ধসে বসত ভিটা হারিয়ে এখন তাদের স্থায়ী ঠিকানা এই আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে কতদিন থাকতে হবে তা তারা নিশ্চিত করে জানে না, তবে এটা নিশ্চিত জানে ঈদের আনন্দ নিরানন্দ অবস্থায় তাদের কাটাতে হবে এই আশ্রয় কেন্দ্রেই। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বিপণী বিতানগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ঈদের আনন্দে মেতে উঠতে সকাল থেকে পছন্দের পোশাক সহ পরিবারের প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে নিজের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গহনা সহ অন্যান্য পণ্যগুলো কিনছেন তারা। শিশুরাও অভিভাবকদের সঙ্গে এসে পোশাকের সঙ্গে মিল রেখে জুতা, বেল্ট, চুড়ি সহ নানা অনুষঙ্গ কিনছেন। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো পর্যন্ত আশানুরূপ বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারা। কুশন কভার দেখছি, বেডশিট কেনা হয়ে গিয়েছে। আমার 3টা জামা কিনেছি, 2টা জুতা কিনেছি। আমি জামা কিনেছি, আমি চুড়ি কিনবো, ক্লিক করবো, সব ম্যাচ করে। আশানুরূপ আমাদের সেল হচ্ছে বা চিন্তা ভাবনা আমরা করছি যে আগামী যে কয়েকটা দিন বাকি আছে এই দিনগুলোতে কাস্টমার আসবে। ইফতারির পরেই কাস্টমার আনাগোনাটা শুরু হয়, তো এটা না একবারে প্রায় 2টা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ শবে কদর বা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী চিন্তাবিদরা জাহান্নাম থেকে মুক্তির এ রজনী ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পরামর্শ দিয়েছেন, যেন কোনোভাবেই ফজিলতপূর্ণ এই রাতের নেয়ামত থেকে মুমিনরা বঞ্চিত না হয়। দেখুন আমার তৈরি প্রতিবেদন। বরকতময় এক রজনী লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের মতে আল কোরআন অবতীর্ণের এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমা ও রহমতের সমস্ত দুয়ার খুলে দেন তার বান্দার জন্য। হাজার মাসের থেকেও একটা রাতের ইবাদত বেশি উত্তম, বেশি গুরুত্বপূর্ণ। এই রজনী পাওয়ার জন্য পূর্বের নবীগণ পর্যন্ত এই আমাদের উম্মত হওয়ার আবেদন করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এবং রমজান মাসের মধ্যেই আবার শবে কদরের রাত্রিতে নাজিল করেছেন। শবে কদরটাই আসলে সর্বশ্রেষ্ঠ রাত্রি। ক্ষমা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দেয়, এবং এই সুযোগটা যারা নিতে চায় নিতে পারে, আল্লাহ হয়তো তার এই উসিলায় গুনাহ মাফও করে দিতে পারে। মর্যাদাপূর্ণ এ রাতে নফল নামাজ, জিকির আজগার ও কোরআন তেলাওয়াতের বিশেষ গুরুত্বের কথা বলেছেন ইসলামী চিন্তাবিদরা। অসংখ্য বান্দাদের এই রাতেও ক্ষমা করেন। এই রাতে ইবাদত বন্দেগী করা
অন্য যে কোনো সময় ইবাদত বন্দেগীর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম রব্বুল আলামিন ডাকতে থাকেন যে আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি, আমি তাকে ক্ষমা করে দেব। ইবাদত করবেন নীরবে, নিস্তব্ধে, ধ্যান, মুরাকাবা, সাধনার মাধ্যমে। মহিমান্বিত রজনী শবে কদরে ইবাদতের শুভফল লাভ করে তা মানবতার কল্যাণে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান ইসলামী গবেষকদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 29 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণার কথা জানায় বিসিবি। আগামী আগস্টে 2টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজ এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সফরকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা দিয়েছে বিসিবি, যেখানে নেই কোনো নতুন মুখ। ঘরোয়া লিগে পারফর্ম করা অভিজ্ঞ ক্রিকেটাররা উপেক্ষিত রয়ে গেছেন, তবে এনামুল বিজয়, নাসির হোসেনের মতো ঘরোয়া লিগের পারফর্মাররা দলে ফিরেছেন। আগামী 10 জুলাই থেকে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। দলের নিয়মিত সদস্যরা ছাড়াও আছেন আবুল হাসান রাজু, সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, আলামিন, মুক্তার আলী, তানভীর হায়দার ও সাকলান সজীবের মতো ক্রিকেটাররা। আগামী 27 আগস্ট মিরপুরে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটির শেষ কর্মদিবসে ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে বাড়তি চাপ, ভোগান্তি কমানোর চেষ্টা চলছে, বললেন সেতুমন্ত্রী। ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান 15 দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানালেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত। এএসপি মিজানুর রহমানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, জানালো ফরেনসিক বিভাগ। শিগগিরই ধরা পড়বে অপরাধী, বললেন আইজিপি। দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে বেগম জিয়া, পরবর্তী তারিখ 29 জুন। এবং পবিত্র লাইলাতুল কদর আজ, ইবাদত বন্দেগী আজিকের আজকারে মহিমান্বিত এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।